আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি, এই শিরোনামে একটা আলোচনা সভা ছিল। সে আয়োজন করেছিল জিয়া পরিষদ। সেই আলোচনা সভায় তিনি কি বলেছেন, আমি দুটো পয়েন্ট ওনার কথা থেকে নিচ্ছি। উনি এইটা নিয়ে অনেকগুলি পত্রিকার রিপোর্টও হয়েছে। প্রথম আলোর যে রিপোর্টটা হয়েছে তার শিরোনাম হয়েছে কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। মানে ওনার যে বক্তব্যটা সেটা হলো যে যারা এখন দেশ চালাচ্ছেন এদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, ভাড়া করে আনা হোক, যেভাবে আনা হোক, এভাবে দেশ চলবে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার ধন্যবাদ, আবার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কথাটা উনি তাহলে শেষ পর্যন্ত বুঝেছেন। উনি বোঝা মানে ওনার দল বোঝা। আমি বিএনপিকেও ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি তাহলে শেষ পর্যন্ত এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে যে কয়েকজন বিদেশি লোককে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না। প্রিয় দর্শক, আপনারা স্মরণ করতে পারবেন যে এই কথাটা আরও 7-8 মাস আগে থেকেই আমি বলে আসছি, লাগাতারভাবে বলে আসছি যে বিদেশি লোক দিয়ে দেশ চালানো যাবে না। এবং নানাভাবে আমি বলেছি যারা সংস্কার করছে, কয়টা সংস্কার কমিশনের প্রধান, দ্বৈত নাগরিক, এটা নিয়ে বলেছি। তারপরে বলেছি যে সংস্কার কমিশনের এখন যিনি জাতীয় ঐক্যমত্য কমিশন তার যিনি ভার্চুয়ালি প্রধান, কারণ ডক্টর ইউনূস তার সব মিটিংয়ে থাকেন না, প্রতিদিনের মিটিংগুলো যিনি আপনার সভাপতিত্ব করেন মিস্টার আলী রিয়াজ, তার সঙ্গে যিনি প্রধান সহযোগীর ভূমিকা আছেন, মানে কোঅর্ডিনেটরের ভূমিকা মিস্টার মনির হায়দার, এরা সবাই আমেরিকান নাগরিক। এ কথাটা বহুদিন বলেছি আমি। এবং আমি শেষ পর্যন্ত এ কথাটাও বলেছি যে ওনাদের যোগ্যতা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আমার আলোচনা হলো যে ওনারা এই দেশের লোক কিনা, ওনাদের শেকড় কি এই দেশে। আমি কিন্তু এই প্রশ্নটাই করেছি, ওনারা কি এই দেশেই থাকবেন শেষ পর্যন্ত। ধর এই কাজটা হয়ে গেল, সংস্কার কমিশনে একটা রিপোর্ট শেষ পর্যন্ত দাখিল করলো, ধরলাম। এই রিপোর্ট সমাপ্ত হওয়ার পর আলী রিয়াজ সাহেব কি এই দেশে থাকবেন? উনি তো ওনার ইলিনয় ইউনিভার্সিটির টিচার হিসেবে ওখানে আবার ব্যাক করবেন। মনির হায়দার যথারীতি উনি আমেরিকা ব্যাক করবেন। তাহলে যদি এখানে কোনো সমস্যা হয় এই লোকগুলিকে আমি পাবো কোথায়? এরা যদি কোনো অন্যায় করে, কোনো ষড়যন্ত্র করে যায়, সেই ষড়যন্ত্রের জন্য এদেরকে ধরার আপনার কী উপায় আছে, কী পদ্ধতি আছে? কোনো পদ্ধতি নাই। কাজে ভাড়াটা লোক যেতে হবে না, 2 দিন পরে ভাড়া শেষ, তারা চলে গেল ভাড়ার টাকা নিয়ে। এবং যেহেতু তাদের মধ্যে আমি মনে করি কোনো দায়বদ্ধতা নেই, অতএব ওরা যা তা কাজ করতে পারেন, ওনাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থও করতে পারেন। হয়তো 2-1জনকে উদাহরণ দেওয়া বলবেন যে এই লোকটা তো খুব দেশপ্রেমিক, বলতে পারেন আপনি, কিন্তু তাতে সকলের দায় হয় না, দায় এড়ানো যায় না। 1-2জন লোক ব্যতিক্রম থাকতেই পারেন, আসে কিনা আমি যাই না, এখন পর্যন্ত খুব একটা দেখি তাই। এই দেখেন একটা ঘটনা বলি আপনাদেরকে। এই যে ট্রাম্পের যে বাড়তি শুল্ক, এই বাড়তি শুল্ক আমাদের উপর 35% চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু আগে 15% দিতাম, তার সঙ্গে আরও বাড়তি 35%, তার মানে আমাদের 50% শুল্ক দিতে হবে। পোশাক অথবা যে কোনো জিনিস আমরা যদি যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে যাই এই টাকা দিতে হবে। তো এতটা শুল্ক দিয়ে ওখানকার প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি টিকে থাকতে পারবো? ধরুন পোশাক শিল্পে ভিয়েতনামে দিতে হবে 20%, আমাকে দিতে হবে বাড়তি 35%। তো এখানে তো আমি 15%-এর একটা গ্যাপে পড়ে গেলাম। আমি কি এই 15% বাড়তি দামে ভিয়েতনামের সঙ্গে কম্পিটিশনে পারবো? ওখানে পারবো না। আমাদের পুরো এই গার্মেন্ট শিল্পে ধস নামবে। এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 8-10 লাখ লোক একদিনে বেকার হয়ে যাবে। ভাবেন আপনি একটা কি অবস্থা দাঁড়াবে। এই শিল্পে যারা নাকি মানে মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তারা রাস্তায় বসে যাবেন একদম। এত বড় একটা ক্রাইসিস। 3 মাস সময় পেয়েছিলাম আমরা এটা আলোচনা করার জন্য। আলোচনার জন্য আমাদের এখান থেকে ওখানে কে গিয়েছিল? এই ভাড়াটে খলিলুর রহমান।
উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি এখানে কেন গেলেন অথবা ওনাকে কেন পাঠানো হলো এটা কেউ জানে না। উনি যে ওখানে কী করেছেন এটাও কেউ জানে না। তবে আমরা এতটুকু বলতে পারি উনি ওখানে যে একটা অশ্বডিম্ব প্রসব করেছেন, কারণ উনি ওখানকার কাউন্টার পার্টের সঙ্গে তো কথাই বলতে পারেন নাই। কারণ ওখানকার যারা যিনি কাউন্টার পার্ট আছেন, মানে যুক্তরাষ্ট্রে যারা এই জিনিসটা দেখেন, এই মানে ট্যারিফটা দেখেন, তারা তো ওনার সঙ্গে বসবেনই না। বলবে ভাই তুমি কি বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ? তো হু আর ইউ, তুমি এখানে কেন আসছো? তো এই যে সময়টা ক্ষেপণ হলো, শেষ মুহূর্তে এসে আমাদের বাণিজ্য উপদেষ্টা গেলেন, আরও গেলেন, এরা এখন দৌড়ঝাঁপ করতেছে। কাজের কাজ কী হবে আমি এখনও কিছু বুঝতে পারছি না। ভালো হলে ভালো, তবে ভালো না হওয়ার আশঙ্কাও রয়ে গেছে, কি হয় জানি না। এই দৌড়ঝাঁপ তো পারতে হতো না, ওই যে 3 মাস আগে শুরু করতেন, পারলেন না কেন? পারলেন না এই লোকগুলির মধ্যে কোনো আন্তরিকতার প্রয়োজনীয়তা নাই, তারা তো এই দেশের কেউ না। আমি নাম ধরে ধরে বলি, যাদের নাম ধরে বলেছিলাম, এরা কি কেউ নতুন গভর্নমেন্ট আসার পরে এই দেশে থাকবে? কেউ থাকবে না। কাজে এদের কোনো দায়িত্বও নাই। এরা ভাড়াটে হিসেবে এসেছে, এরা আমাদেরকে সংস্কার বুঝাবে। আমার দেশের লোক সব বুঝাবে, বোকারাম, কিছু বুঝে না, সব ওনারা বুঝে। হ্যাঁ, ওনারা বুঝে না, ওনারা এসে সব আমাদের ঠিকঠাক করে দিবে, আর আমরা সেটা বলবো বাহ 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 বাহ, কি একটা পেয়ে গেছি আমরা, আসমানি কিতাবের মতো একটা পাইছি। ভাই এত সহজ? এই কথাগুলো বলতে বলতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আমি বলেছি, আমার সঙ্গে আরও আমাদের কয়েকজন সাংবাদিক কলিগ অনেকেই বলেছেন, এম এ আজিজ ভাই, উনি তো খুবই উচ্চ কণ্ঠ ছিলেন, এটা নিয়ে বলেছেন, কোনো লাভ হয়নি। আমরা আমাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিকে পাইনি, দুর্ভাগ্য আমাদের এখানে। আমরা বারবার বলেছি পলিটিক্যাল পার্টিগুলো, আপনারা বলেন, জিজ্ঞাসা করেন যে তুমি কেন এখানে, তুমি কে? কেউ জিজ্ঞাসা করেনি। আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন যে এটা হবে না। উনি বলেছেন, ওনার ভাষায় যদি আমি বলি, দেখুন উনি কিন্তু সংস্কার নিয়েও কথা বলেছেন। এই সংস্কার যে কিছু হবে না এটা উনি বলেছেন। ওনার কথা শুনুন, উনি কি বলেছেন। অনেকেই মনে করছেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব এবং তার দল বহুদিন ধরে বলছেন, এবং ওনারা অনেকদিন আগেই কিন্তু একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছেন 31 দফা। সেইগুলো নিয়ে তো কোনো আলাপ হচ্ছে না এই সংস্কার কমিশনে। এরা নিজেরা জ্ঞানী লোক, কতগুলি এনজিও, আর আমি বলি ভাড়াটে বুদ্ধিজীবী, ভাড়াটে বিদেশি বুদ্ধিজীবী, এরা এসে জ্ঞান দান করতেছে। এই বিদেশি বুদ্ধিজীবী ওখানে কোনো বেল আছে? এদের আছে? ওদেরকে ওখানে কেউ চিনে? যে বিখ্যাত লোক তারা, আমার দেশের লোক ওখানে গেছিল। যখন তারা বিদেশ, একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষ যখন বিদেশ যায় অর্থ উপার্জন করার জন্য যায়, ভালো, আমরা খুব হ্যাপি। তারা ওখান থেকে আমাদের রেমিটেন্স পাঠায়, আমরা খুশি হই, আমাদের বৈদেশিক মুদ্রা আসে। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন সে যে ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তখনই কিন্তু আমার দেশের সঙ্গে তার সম্পর্কটা অর্ধেকটা ছিঁড়ে যায়। কারণ সে তো আর নিজেকে ওই দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়, এবং সে ওই দেশের নাগরিক হওয়ার জন্য শপথ গ্রহণ করে। আলী রিয়াজ সাহেব, মনির হাজি, এরা কি বলে নাই ওখানে শপথ গ্রহণ করে নাই যে তারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখবে? তা তো বলেছি। এখন তারা যা করছেন সেটা যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখার জন্য করছেন না, তা কী প্রমাণ আছে আপনাদের কাছে? তো ওনারা তাই করছেন। আমি বারবার বলেছিলাম, আপনারা যদি এতই দেশপ্রেমিক হয়ে থাকেন তো ভালো কথা, এখন অনুকূল পরিবেশ আছে, এখন শেখ হাসিনার সরকার নাই, আপনাদের কোনো ভয় নাই, আপনারা তাহলে আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আসেন। একজন লোক, একজন আপনি দেখান যে নাকি তার নাগরিকত্ব ত্যাগ করে এসেছে এখানে, পারবেন না। সবাই ওটা রেখে দিয়েছে যে এখানকার তার মিশন শেষ হয়ে ওখানে চলতে। মিশনটা কি? লুটপাট করা। আওয়ামী লীগ আমলে লুটপাট করতে, এরা ওখানে লুটপাট করে। অনেক প্রমাণ এর মধ্যে আমাদের হাতে চলে আসছে। আশা করি সময় মতো দিতে পারবো, দেখা যাক কী হয়। তো সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো আমি যে কথা বলছিলাম, যে যখন আমরা বিচ্ছিন্নভাবে কয়েকজন লোক বলি, এটা কোনো মূল্য হয় না। যখন একটা পলিটিক্যাল পার্টি বলে তখন কিন্তু সেটা খুব গুরুত্ব পায়, এবং যখন সেটা বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টি বলে তখন সেটা গুরুত্ব পায়। আমরা কিন্তু এই জিনিসটাই চাই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো এটাই চাই যে এই যে রাজনৈতিক দলগুলো তারা জনগণের যে পালস, সেই পালসটাকে, জনগণের যে স্পন্দন, সেই স্পন্দনটাকে তারা অনুভব করবে।
করে জনগণের কথা তাদের মুখ দিয়ে উচ্চারিত হবে। ভালো, বিএনপি তবু উচ্চারণ করেছে, 10-11 মাস পরে হোক উচ্চারণ করেছে। আমি মনে করি এবার একটা সুরাহা হবে, হওয়া উচিত। আমাদেরকে কেন কতিপয় বিদেশি লোক এসে আমাদেরকে শেখাবে কীভাবে দেশ চালাতে হয়? এটা সম্ভব? ওদেরকে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আছে? আছে তোর অভিজ্ঞতা? আমাদের এখানে যারা একদম নীতি নির্ধারণী পথে দেশের মধ্যে বিদেশি লোকগুলি বসে আছে, মানে অন্য দেশের নাগরিক, আমাদেরও নাগরিক, সে দ্বৈত নাগরিক, তারা কি ওই দেশে কোনো পাত্তা পায়? ওই দেশে থার্ড ক্লাস সিটিজেন সে নিয়ে আমাদের এখানে জ্ঞান দিচ্ছে। তো এটা হয় না। ডক্টর ইউনূস সাহেব কেন এনেছেন? ওনার ওপর আমরা বেশি আস্থা রেখেছিলাম, সে আস্থার ফল উনি আমাদেরকে দিচ্ছেন। তবে অনুষ্ঠান শেষ করার আগে একটা সুখবর শুনলাম আজকে, সেটা একটু উচ্চারণ করতে চাই। ডক্টর ইউনূস থেকে আজকে যা দেশ, আপনারা যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে চিন্তা করেন, এবং আপনারা যারা কল্পনা করেন বা আশা করেন যে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি একটা নির্দিষ্ট গতিতে চলুক, এদেশের নেতৃত্বটি রাজনৈতিক নেতাদের হাতে থাকুক, রাজনীতির সুবাতাস প্রবাহিত হোক, এবং রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন এটা প্রতিষ্ঠিত হোক। যারা এই চিন্তাগুলো করছেন, দুঃখজনক হলেও সত্যি, তাদের জন্য খুব দ্রুত কোনো সুসংবাদ নেই। বাস্তবতা হলো যে আমাদের রাজনীতির অঙ্গনে এত মারাত্মক কতগুলো জটিলতা তৈরি হয়েছে, এবং এই জটিলতাগুলো তৈরি হয়েছে মূলত 2001 সন থেকে। 2001 সন থেকে কন্টিনিউয়াসলি এই যে জটিলতা, এটা বাড়তে বাড়তে এখন এটা কুটিল থেকে কুটিলতার হয়ে গেছে। কাউকে দায়ী করব না। মূল বিষয় হলো রাজনীতির মধ্যে কিছু বদমাইশ প্রকৃতির লোক, যারা রাজনীতির প্রথা ভেঙে ব্যক্তিগত সুবিধা অর্জন, নেতা তোষণ এবং ক্ষমতা থাকা বা ক্ষমতায় ধরে রাখার জন্যে তারা সংবিধান, আইন, নীতি, নৈতিকতা, আল্লাহ, রাসূল কোনো কিছুকেই তারা স্মরণ করেনি, পাত্তা দেয়নি। ফলে তারা নিজেরা শেষ হয়ে গেছেন, অনেকে কবরে চলে গেছেন, এবং কবরে যাওয়ার আগে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সম্পদ হারা হয়েছেন, স্বজন হারা হয়েছেন, এবং এই দুনিয়াতে যারা এই সকল মন্দ কাজ করেছেন সমস্ত পরিবার তছনছ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো যে আমরা একজনও, যারা অতীতে এই সকল কুশীলব ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ এমপি ছিলেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ সন্ত্রাসী ছিলেন, তারা যেভাবে শেষ হয়ে গেছেন, তাদের করুণ পরিণতি দেখার পরেও আজ পর্যন্ত আমরা সাবধান হইনি। বিএনপির যে সকল কুশীলব ছিল, আওয়ামী লীগের যে সকল কুশীলব ছিল, আর্মি, সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী অঙ্গন, সাংবাদিক, বিপুল হারে 2001 থেকে যদি আপনি 2025 ধরেন, এই গত 25 বছরে প্রতিটি সেক্টরে অসংখ্য দানবের তৈরি হয়েছে। সেই দানবগুলো প্রথমে তাণ্ডব চালিয়েছে, তারপরে পাকড়াও হয়েছে, এরপর মরেছে, পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এবং অনেকে নির্বংশ হয়ে গেছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে ওইরকম দানব হওয়ার জন্য এখন যেভাবে প্রতিযোগিতা চলছে এই 2025 সনে, তার 100 ভাগের 1 ভাগ প্রতিযোগিতা তো দূরের কথা, তৎপরতা তো দূরের কথা, নড়াচড়াও হচ্ছে না সুন্দর একটি রাজনীতি করার জন্য, মানুষ হওয়ার জন্য, এবং মানবিক একটি সমাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য। আর সেটা যদি না হয়, তাহলে আমরা যদি কল্পনা করি রাতারাতি একজন হযরত উমর আসবেন, রাতারাতি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাতারাতি স্পেনের যে উমাইয়া শাসন, মুর ডাইনেস্টি সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাংলাদেশ আলাউদ্দিন হোসেন শাহের মতো একটি হোসেন শাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মুঘলদের মতো সম্রাট আওরঙ্গজেব, সম্রাট বাবর, জাহাঙ্গীর,
হুমায়ুন, ওনাদের মতো মানে কিংবদন্তির রাজা চলে আসবে, অসম্ভব বিষয়, কখনো হবে না। ফলে যেটা হবে সেটা যদি আপনার জানা থাকে তাহলে মূলত আপনি প্রস্তুত থাকবেন। এবং আজকে যে ভিডিওটি করছি মূলত আমার এক বন্ধুর জন্য। আমার এক বন্ধু বেশ বড় ব্যবসায়ী, কিন্তু ভীতু প্রকৃতির মানুষ। তিনি দেশে থাকবেন না দেশের বাইরে থাকবেন, চলে যাবেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন না চালাবেন, এটা নিয়ে প্রায় প্রতিদিনই সিদ্ধান্তহীনতায় ভুগেন। এবং যখন কোনো কুল কিনারা করতে না পারেন তখন আমার কাছে জিজ্ঞাসা করেন। তো এই বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনীতি নিয়ে কি চলছে এবং তার কি করা উচিত, তার ব্যবসা বাণিজ্য কী হবে, এগুলি নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে তার মতো একজন মানুষ যে কিনা অনেক ভালো পর্যায়ে আছে কিন্তু রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তিনি জানেন না। তো এই কারণে মনে হচ্ছে যে আমি যতটুকু জানি এগুলো আপনাদেরকে জানানো বোঝানো উচিত। প্রথমত হলো যে আমাদের যে রাজনীতির আকাশটি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন মেঘাচ্ছন্ন। আমাদের দেশে যখন সেই বর্ষাকালে নয়, বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে ঝড় হয়, বৃষ্টি হয়, সেই বৃষ্টির আগে আকাশ যেভাবে অন্ধকার হয়ে থাকে এবং সেই বৃষ্টি নামার আগে বা কালবৈশাখী হওয়ার আগে পুরো বাতাসের প্রবাহ বন্ধ হয়ে যায়। যখন প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় শুরু হবে তার আগে পুরো বাতাস বন্ধ হয়ে যায়। তারপরে কি দেখেন, ঘূর্ণিঝড়ের লক্ষণ হলো গরম বাতাস প্রবাহিত হয়। আর যদি সুন্দর বর্ষাকালে সুন্দর একটা বৃষ্টি হবে যা দিয়ে আপনার ফসল উৎপাদিত হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠাবেন। এক্ষেত্রে বৃষ্টির আগে সুন্দর একটা ঠান্ডা সুশীতল বাতাস প্রবাহিত হয়। একবার স্মরণ করে দেখুন, আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শুরুতে যখন ফসল ছোট থাকে, ধানের ক্ষেত, পাটের ক্ষেত, চমৎকার একটা বৃষ্টির আগে কিভাবে সেখানে ঠান্ডা বাতাসে একটা বেহেশতি পরশ বুলিয়ে দেয় এবং সে বাতাসে যেভাবে পাটের পাতাগুলো দুলতে থাকে, ধানের গাছগুলো, ছোট ছোট বাচ্চা গাছ সেগুলো দুলতে থাকে, ও দৃশ্য দেখলে হৃদয় ভরে যায়। কিন্তু যেদিন ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়ের আগে গরম বাতাস প্রবাহিত হলো, এরপরে বড় বড় বজ্রপাত হচ্ছে, কালবৈশাখীর তাণ্ডবে গাছ গুছ ভেঙে বাড়ি ঘর তছনছ হয়ে যাচ্ছে, টিনের ঘর উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরা 70-এর দশকে দেখছি। এবং বংশের মুরব্বীরা কেউ কোরআন শরীফ পড়ছে, কেউ সূরা ওয়াসিন পড়ছে, কেউ আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে, কেউ ঘরের খুঁটি ধরে আল্লাহ আল্লাহ করছে। এই দৃশ্য তো আমাদের নিজের চোখে দেখা। এই বাংলাদেশের রাজনীতিতে এখন কেবল সেই ঘূর্ণিঝড় নয়, অনেকটা টর্নেডো। আমাদের দেশে বেশ কয়েকটা মারাত্মক টর্নেডো হয়েছে। একবার মানিকগঞ্জের উপর দিয়ে টর্নেডো বয়ে গিয়েছিল, কোন সালে আমি বলতে পারবো না, পুরো কয়েকটা গ্রাম কিচ্ছু ছিল না, উড়িয়ে নিয়ে গেছিল। টিনের ঘর দুয়ার তো দূরের কথা, টিউবওয়েলটি পর্যন্ত উড়িয়ে নিয়ে গেছিল। আরেকবার উড়িষ্যরে, এরশাদের জমানাতে উড়িষ্যরে ঘূর্ণিঝড় হয়েছিল, টর্নেডো। এই বিভৎস দৃশ্য না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণ সেখানে সেই উড়িষ্যরের সেই টর্নেডো বা ঘূর্ণিঝড় সবকিছু বিপর্যস্ত করেছিল। আর একটা হলো 1970 সনে, যে কারণে ধরেন এই বাংলাদেশের সেই ঘূর্ণিঝড় ভোলা, পটুয়াখালী, বরিশাল এই অঞ্চলের পুরো উপকূল অঞ্চল, সন্দ্বীপ, হাতিয়া রীতিমতো ভেসে গিয়েছিল। একই সঙ্গে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো একই সঙ্গে হয়েছিল। তো এর আগে প্রকৃতি জানান দেয়, যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন প্রকৃতি জানান দেয়। প্রকৃতির সরীসৃপ প্রাণীগুলো, যেগুলো সাপ বা অন্য যেগুলো বুকে ভর করা প্রাণী, তাদের নড়াচড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে এরকম অবস্থা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের যে দুরবস্থা, এটাও যদি অনুধাবন করতে হয়, এই রাজনীতির যারা সরীসৃপ, রাজনীতিকে আশ্রয় করে বুকে ভর দিয়ে যারা চলেন এবং দিনের পর দিন সব কিছু বাদ দিয়ে বছর পর বছর যারা এই রাজনীতি করে যাচ্ছেন, আপনি তাদের মুখমণ্ডল, কথাবার্তা সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে রাজনীতির আকাশে কত বড় ভয়ালো কালো মেঘ একত্রিত হয়েছে। আমাদের দেশে বহুবার ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, স্বাধীনতা থেকে আজ অবধি। আপনি ধরুন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, খন্দকার মোশতাকের পতন, এরপরে 7ই নভেম্বর,
এরপর জিয়াউর রহমানের মৃত্যু, জাস্টিস সাত্তারের মানে ক্ষমতাচ্যুতি, এরশাদের পতন, 2006 সালের 1/11 এবং সর্বশেষ শেখ হাসিনার পতন। এগুলো সবই রাজনীতির কালবৈশাখীর আপনি পর্যায়ে ফেলতে পারেন। আর আমি যেটা বলছি যে এটা কালবৈশাখী না, কালবৈশাখীর সাথে বড় কিছু, একটা ঘূর্ণিঝড়, একটা টর্নেডো, একটা মরুঝড়, সাইমুম, ঠিক ওইরকম একটা পরিবেশ ঘটানোর জন্য আমাদের আকাশের মেঘগুলো, রাজনীতির আকাশের মেঘগুলো গুড় 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 করছে। ছোট্ট একটা উদাহরণ দেই। এখন দেখুন যে কিয়ামতের আলামত কি। কিয়ামতের আলামত হলো, কিয়ামতের সময় যখন এই পৃথিবী হবে তখন পৃথিবীর কোনো মহাকর্ষণ এবং মধ্যাকর্ষণ শক্তি থাকবে না, কোনো কিছুর ওজন থাকবে না। হিমালয় পাহাড়ের যে ওজন আর একটা পিঁপড়ার ওজন সেম হবে, ফলে পিঁপড়া আর হিমালয় পাহাড় তুলোর মতো উঠতে থাকবে। এরকম একটি অবস্থা হবে কিয়ামতের পূর্ব লক্ষণ। আর কিয়ামত সংঘটিত হওয়ার পর হাসর নসর যখন হয় তখন কেউ কাউকে চিনবে না, বাবা মা কাউকে চিনবে না, এগুলো তো আমরা জানি সবাই। এখন রাজনীতিতে দেখেন, এখানে কে 80 বছরের রাজনীতিবিদ আর কে 18 বছরের রাজনীতিবিদ এটা কোনো ব্যাপারই নয়। প্রত্যেকটা রাজনীতিবিদ তার ওজন হারিয়েছে, উচ্চতা হারিয়েছে, আকার হারিয়েছে, আকৃতি হারিয়েছে, এবং সেই কিয়ামতের আগে যেভাবে ইসরাফিলের সিংগায় ফুঁক দেওয়ার পর সব বস্তুর মধ্যে যে ম্যাগনেটিক পাওয়ার রয়েছে, পৃথিবীর যে মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি আছে, সেটা যেভাবে ফিনিশ হয়ে যাবে, রাজনীতির যে বন্ধন সম্পর্ক এটা নষ্ট হয়ে গেছে। এখানে মায়া নেই, দয়া নেই, সম্মান নেই, মর্যাদা নেই। যে যেভাবে পারছেন প্রতিপক্ষকে গালাগালি করছেন, অসম্মান করছেন, মর্যাদা হানি ঘটাচ্ছেন এবং আক্রমণ করছেন। এবং এই আক্রমণের যে কাণ্ড কারখানাগুলো রাজনীতির আকাশে প্রতিহিংসা তৈরি করার জন্য জিঘাংসা জমা হয়ে আছে। যখন সুযোগ আসবে এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার জন্য যেভাবে নিজেদের যার যা কিছু আছে সেটাকে যেভাবে শানিত করছে, যেভাবে চিতার আগুন জ্বালানোর জন্য কাঠ প্রস্তুত করা হয়, সেটা চন্দন কাঠ, যেভাবে ঘি ঢালা হয়, যেভাবে কেরোসিন ঢালা হয়, ঠিক সেভাবে এই রাজনীতির সংঘাতটা তৈরি হয়ে গেছে এবং এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করার জন্য জলে স্থলে অন্তরিকে হাত পাকাচ্ছে। মানে আমি বাঁচি আর না বাঁচি, তোকে একটু দেখে দেব, তোকে আমি শেষ করে দেব, এরকম এদের সংখ্যা আর পক্ষগুলো আপনি একটু চোখ বুজে চিন্তা করেন তো। এর বাইরে প্রেম আছে, মহব্বত আছে, অনুভূতি আছে, সম্মান আছে, মর্যাদা আছে? কিচ্ছু নেই। এরপরে হলো যে অভাবে স্বভাব নষ্ট। মানুষের যখন অভাব থাকে তখন মানুষের ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দারিদ্রতা থেকে আমার কাছে পানাহা চাও। আর মানুষের যদি শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ দিয়ে থাকে সেটা হলো মানুষের শরীর এবং স্বাস্থ্য। তো এই যে দারিদ্রতা থেকে পানাহ চাইতে বলা হয়েছে, ঠিক সেই দারিদ্র ব্যক্তি পর্যায়ে নেয়, অ্যাজ এ হোল পুরো নেশনকে মানে পাকড়াও করেছে। জাতীয় অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানা, আমদানি রপ্তানি, ব্যাংকিং, বিনিয়োগ, নতুন উদ্যোগ, সব কিছু মুখ থুবড়ে শুধু পড়েনি, এমনভাবে জটিল পর্যায়ে পৌঁছে গেছে, ইচ্ছে করলেও কেউ আপনাকে সাহায্য করতে পারছে না। ধরুন আপনি একটা সমস্যায় পড়েছেন সেই ভ্যাট অফিসে, কেউ সিদ্ধান্ত দেওয়ার মতো নেই। ধরুন আপনার একটা সমস্যা হয়েছে কাস্টমসে, আপনি সেখানে গিয়ে সাহায্য পাচ্ছেন না। ধরুন আপনার একটা ছোট্ট কোর্ট থেকে, হাইকোর্ট থেকে একটা অর্ডার নিতে হবে, বেল ঠেল বাদ দেন ব্যবসা বাণিজ্যের জন্য, যেটা আপনার 24 ঘন্টায় চেম্বার জজ আদালতে গিয়ে 24 ঘন্টায় এটা নিয়ে আপনি সবসময় এটা কাজ করেছেন। এখন গিয়ে দেখেন 24 মাস যাবৎ অনেক এরকম বিষয়বস্তু রয়েছে যেগুলো সিরিয়াল আনা যাচ্ছে না হাইকোর্টে। জাস্ট বিচারক শুনবেন 1 মিনিট আর একটা রায় দিবেন, টেক ইট। এতে রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে
এরকম অনেক সিদ্ধান্ত এখানে পড়ে আছে। যেমন ধরুন, একজন লোকের একটা ইন্ডাস্ট্রি আছে, ১,০০০ কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি। তো কাস্টমসের একজন কমিশনার, ধরেন দুর্নীতিবাজ, সে কি করলো, তার ফাইলে একটা স্বাক্ষর দিয়ে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটা ক্লেম সাবমিট করে, ভুয়া ক্লেম সাবমিট করে ফাইল চাপা দিয়ে রেখে গেল। ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর কেউ জানলো না। এরপরে হঠাৎ করে সে ফাইল সামনে চলে আসলো। পরবর্তীতে যিনি আসলেন তিনি সবই দেখলেন যে এটা অন্যায় হয়েছে, কিন্তু তার কিছু করার নাই, তাকে ছুটতে হবে অ্যাপিলেট, মানে কর আপিলেট আদালতে। এখন গত ১৪ মাসে কর আপিলেট আদালতে যাওয়া হয়েছে, গিয়ে দেখেন সে ছাগল মতিউর থেকে শুরু করে আজ পর্যন্ত একজন কর্মকর্তা সেই ৬ মাস এখানে কাজ করতে পারেন নাই, ৩ মাস কাজ করতে পারেননি। আচ্ছা, তো সেই ফাইলটা আসলো, এসে কর আদালতে আসলো। কর আদালত দেখলেন যে সব ঠিক আছে, কিন্তু তিনি এটা গ্রহণ করতে পারবেন না। এর কারণ হলো, যখন কোনো কমিশনার একটা সিদ্ধান্ত নেন ৬ মাসের মধ্যে আপিল করতে হয়, কিন্তু ওই মালিক যেহেতু তাকে একটা সিন্ডিকেট করে তার ফাইলটা আটকে রাখা হয়েছিল, কাজেই তিনি জানতে পেরেছেন ৬ বছর পরে। কাজেই অ্যাপিলেট ডিভিশন, মানে কর আপিল আদালত অপারগ, তাকে এটা তামাদি হয়ে গেছে। এই তামাদিটা কাটিয়ে আনার জন্য বা এই তামাদি মামলাটা শোনার জন্য, অনুমতির জন্য তাকে হাইকোর্টে আসতে হবে। আপনি আসলেন হাইকোর্টে, হাইকোর্টে সে অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর যে বিচারকের কোর্টে অ্যাপ্লাই করলেন, সেই বিচারকের ডিম মারা হলো, সে ভয়ে পালিয়ে চলে গেল, ৮ মাস পিছনে পড়ে গেল। আপনার সমস্ত ফাইল ২ বছরের মধ্যে সিরিয়াল আসতেছে। এইভাবে গিয়ে দেখেন হাইকোর্টে হাজার হাজার ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। জীবন জীবিকা, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং তছনছ হয়ে আছে। ব্যাংকিংয়ের ঘটনা বলি। ধরুন একজন কাস্টমস কর্মকর্তা দুর্নীতিবাজ, সে আপনার কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ চেয়েছে, আপনি ঘুষ দেননি। ঘুষ না দেওয়ার কারণে সে কী করলো, সে এরকম একটা গোপন রিপোর্ট সে লিখে দিয়ে আপনার ব্যাংকে লিখে দিল, এর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও বলে সে চলে গেল। এখন সে নিয়ম অনুযায়ী আপনি যে ব্যবসা করবেন, একটা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ফ্রিজ করতে বলা হয়েছে। সে দেখা গেল আপনার ওখানে তার ৫টা অ্যাকাউন্ট আছে, ৫টা অ্যাকাউন্ট সে ফ্রিজ করে বসে আছে। এরপরে ব্যাংকের কর্মকর্তাদের কাছে গেলেন, তারা সবাই বলল যে আপনি হাইকোর্ট থেকে এটা রায় নিয়ে আসেন, আমরা এটা খুলে দিচ্ছি, আপনার ব্যবসা বাণিজ্য শেষ। আপনি যখন ৩ বছর, ৪ বছর, ৫ বছর পরে যখন এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন আপনার আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এইভাবে গত ১৪ মাসে যে সমস্যাগুলো অতীতে ছিল ২০০১ থেকে একেবারে ২০২৫ পর্যন্ত, গত ১৪ মাসে এটা মাল্টিপল হয়েছে। মাল্টিপল হয়ে সব জায়গার ক্রোধ ক্ষোভগুলো আকাশে জমা হয়েছে। ফলে যে রিকশাওয়ালা রাগ হয়ে আছে, যে ঠেলাওয়ালা রাগ হয়ে আছে, যে গার্মেন্টস মালিক, শিল্প কলকারখানা মালিক, ইম্পোর্টার রাগ হয়ে আছে। কার উপর? সরকারি কর্মকর্তা, আমলা, রাজনীতিবিদ, চাঁদাবাজ, মাস্তান, সবার উপর। আর এই রাগ যখন সে চরিতার্থ করার সুযোগ পাবে, বিশ্বাস করেন সবচেয়ে বড় মুগুর দিয়ে আগে একটা বাড়ি দিবে, তারপর হলো কথা। এবং তার কিছু নমুনা আমরা দেখেছি যে মানুষের ক্রোধ কোন পর্যায়ে ছিল। পুলিশের সঙ্গে যে আচরণ করেছে, যে পুলিশ হত্যাকাণ্ড করেছে, থানাগুলো পুরানো হয়েছে, এগুলো এখন অনেকে বলছেন ম্যাটিকুলাসলি এগুলো ডিজাইন করে করা হয়েছে পুলিশকে ভয় দেখানোর জন্য। ইটস ওকে, কিন্তু বাস্তবতা হলো পুলিশ কি নিরপরাধ ছিল? পুলিশের অন্ততপক্ষে ৫০০ থেকে ১,০০০ কর্মকর্তা সারা বাংলাদেশে, তারা কি ওসি প্রদীপের মতো ছিল না? যাদের উপর মানুষের ক্রোধ এমন ছিল যে তাদেরকে পাড়িয়ে মারার জন্য মানুষ দাঁড়িয়েছিল, এবং ওই কাজটা যদি নিজের হাতে করতে পারতো সে শান্তি পেত। তো কাজে এই জিনিসগুলো তো ছিল, ঠিক একই অবস্থা এখন তৈরি হয়েছে। একবার একটু শুনে আসেন কারণ বাজারের কান্না, যারা চাঁদা দিচ্ছে। শুনে আসেন কক্সেস বাজারের, পুরো কক্সেস বাজারের কান্না শুনে আসেন যারা চাঁদা দিচ্ছে। গিয়ে শুনে আসেন পাহাড়ে কি হচ্ছে, চট্টগ্রাম শহরে খাতুনগঞ্জে কি হচ্ছে। শুনে আসেন যে ইপিজেড, সাভার, গাজীপুর, যেগুলো শিল্পাঞ্চল, সেখানে কি কান্না হচ্ছে। একবার একটু শুনে আসেন ঢাকা জজ কোর্টে কি হচ্ছে,
হাইকোর্টে কি হচ্ছে, সচিবালয়ে কি হচ্ছে। তারপরে আপনি খোঁজ নিয়ে দেখেন রাজনৈতিক দলের অফিসগুলোতে কি হচ্ছে, আপনি এটা কল্পনাই করতে পারবেন না। এবং এমন অনেক বিষয়গুলো দেখছি যেগুলো বলতে লজ্জা হচ্ছে। ঘৃণা পাকিস্তান থেকে শুরু করে আমাদের এশিয়া সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে কখনো এতটা ঝুঁকিপূর্ণ, এতটা স্পর্শকাতর ঘটনা ঘটেনি যেটি এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। আপনারা জানেন যে আয়নাঘর সেনাবাহিনীর ডিজিএফআই পরিচালিত একটি নির্মম কারাগার। সেই কারাগারে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে ধরে নিয়ে বন্দি করে রাখা হতো, অমানুষিক নির্যাতন চালানো হতো। কত মানুষ যে সেখানে মরেছে, কত মানুষ যে শেষ হয়ে গেছে, আর কত মানুষকে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এই কথা বলবা না, তারা চুপচাপ থেকেছে। এবং কত মানুষ যে সুস্থতা থেকে অসুস্থ হয়ে পড়েছে তার কোনো ইয়াত্তা নেই, এটা সত্য। তো যে কাজটি ডিজিএফআই করেছে আয়নাঘরের মাধ্যমে, ঠিক এই একই আদলে আয়নাঘর র্যাবেরও ছিল। আবার ডিবি অফিসে গিয়ে ডিবির বিভিন্ন সেফ হোমে বছরের পর বছর আটকে রেখে তারপর আওয়ামী লীগের যে সকল আওয়ামী লীগ নামধারী আওয়ামী পুলিশ তারা যেভাবে জঙ্গি নাটক সাজাতো, ধরুন সেই সাতকানিয়া থেকে, লোহাগড়া থেকে কিংবা নোয়াখালী থেকে 5 বছর আগে, 3 বছর আগে একজন মাদ্রাসার ছাত্রকে ধরে রেখেছে, তো তাকে বন্দি করে রেখেছে। এরপর 5 বছর পরে দেখা গেল যে কলাবাগানের বা হাটহাজারীর কিংবা চট্টগ্রাম শহরের কোনো একটা মাদ্রাসাতে তারা বোমা ফাটালো, পুলিশি বোমা ফাটালো। তারপর একটা জঙ্গি নাটক করে ওই যে 5 বছর আগে যাকে ধরা হলো তার দাড়ি মোষ সহ তাকে জঙ্গি সাজিয়ে বলা হলো এই কাজ করেছে। তাদেরকে ইচ্ছামতো জেলে পাঠানো হলো অথবা তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হলো। এই ধরনের ঘটনা অহরহ, নির্মম এই ঘটনাগুলো ঘটেছে। আমরা বিক্ষুব্ধ ছিলাম এবং আমরা অভিশাপ দিচ্ছিলাম এই সকল কর্ম যারা করে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক। কিন্তু এগুলো যে বাস্তবে হওয়া সম্ভব নয় এটাও আমরা বুঝতাম। এর কারণ হলো সারা দুনিয়াতে সিক্রেট সার্ভিস তাদের অনেকগুলো দায় মুক্তি থাকে। আমেরিকার মতো জায়গাতে তাদের সিক্রেট সার্ভিস যদি 1000 লোককে গুলি করে মেরে ফেলে কোনো একটা প্রয়োজনে, এর জন্য তাদের কোথাও জবাবদিহি করতে হয় না। আর বাংলাদেশ আর পাকিস্তানের মতো রাষ্ট্র যেখানে মূলত সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ, বলা হয়ে থাকে সারা দুনিয়ার সকল রাষ্ট্রের একটি করে সেনাবাহিনী আছে, আর পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের একটি দেশ আছে, একটা রাষ্ট্র আছে। তো বোঝার চেষ্টা করুন যে পাকিস্তান সেনাবাহিনীকে বলা হয় পাকিস্তান রাষ্ট্রের জনক, অধিকর্তা, মালিক। তো পাকিস্তান আর্মির যে ট্রেনিং, তাদের যে মন এবং মানসিকতা, তাদের যে ধ্যান ধারণা, ওটাই কিন্তু ইনহেরিট করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে আমাদের রাজনীতিতে সেই শুরু থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর কর্তৃত্ব ক্রমান্বয়ে বেড়েছে, মানে কখনো কমেনি। এখন ক্ষেত্র বিশেষে তাদের অবনতি হয়েছে, প্রফেশনাল মান কমে গেছে, অনেকের ভুঁড়ি হয়েছে, অনেকে দুর্নীতিবাজ হয়েছে, এটা ভিন্ন একটা বিষয়। এটা আমাদের দেশের যে সার্বিক অধঃপতন, রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের, সমাজের অন্যান্য পেশাজীবীদের যে অধঃপতন, সেই অধঃপতনের সঙ্গে তুলনা করা যেতে পারে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হলো সিস্টেমেটিক্যালি, ধারাবাহিকভাবে সেনাবাহিনীর যে আধিপত্য এবং সেনাবাহিনীর যে গুরুত্ব, আকার, আকৃতি এবং এটার যে দাপট, এটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন বেশি এবং বাড়ছে। তো সেক্ষেত্রে সেনাবাহিনীর একজন সিপাহীকে, সেনা প্রধান তো দূরের কথা, সিপাহীকে সমাজের সবচেয়ে প্রভাবশালী মানুষ একটা বাজে কথা বলবে, তার সঙ্গে শক্তি দেখাবে, এরকম দুঃসাহস বাংলাদেশে কখনো কোনো মানুষের ছিল না। সবার মধ্যে একটা ভয় হলো যে আমরা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে পারি বা না পারি, ক্যান্টনমেন্টের যে কোনো মানুষ বাইরে আসতে পারবে এবং বাইরে এসে যদি কোনো সেনা কর্মকর্তার গাড়ি আমার গাড়িকে আঘাত হানে, আমি কোনো কথাবার্তা বলতে পারবো না, আমাকে ধরে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে। এবং ওখান থেকে একবার ধরে নিয়ে গেলে ক্যান্টনমেন্ট থেকে
বের করার মতো কোনো শক্তি মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কারোরই নেই, এবং তারা বিচারের ঊর্ধ্বে। তাদের একটা মার্শাল ল কোর্ট আছে, কিন্তু কে যাবে মার্শাল ল কোর্টে তাদের বিচার করার জন্য, সামরিক আদালতে বিচার করার জন্য? তো কাজে আমরা বাইরে যারা লোক, আমরা সবসময় নিজেদের মধ্যে একটা ব্যারিকেড তৈরি করে রেখেছি এবং ক্যান্টনমেন্টকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এবং ক্যান্টনমেন্ট, এনি ক্যান্টনমেন্ট, সেটা নৌবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক, সেনাবাহিনীর হোক, আমরা তাদেরকে ভয় করেছি। এমনকি রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ঢুকতে গিয়ে আমরা 10 বার চিন্তা করেছি, তার ধারের কাছে আমরা সাধারণত এই ধরনের এলাকাগুলোতে ঢোকার চেষ্টা করিনি। তো এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময়টাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা, তারা সেই গুম কমিশন করা হলো এই শেখ হাসিনার পতনের পর, সেই কমিশনে গিয়ে স্বাক্ষর দিয়েছেন এবং তার প্রেক্ষিতে মামলা হয়েছে। যে মামলা এখন যুদ্ধ অপরাধের বিচারের জন্য তৈরি করা হয়েছিল শেখ হাসিনার জামানাতে, ঠিক সেই কোর্টেই এখন সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা সরকার বিরোধী, মানে যাকে বলা হয় দেশ বিরোধী তৎপরতা চালিয়েছে, খুন হত্যা চালিয়েছে, তাদের বিচার হচ্ছে। এবং একই সঙ্গে গুম কমিশনের এই রিপোর্ট অনুযায়ী, বা যারা এখানে গুম খুনের বিরুদ্ধে, বায়নাগরের বিরুদ্ধে মামলা দিয়েছেন, ব্রিগেডিয়ার আমান আজমি সহ, তাদের বিচার হচ্ছে। এখানে স্পর্শকাতর যে বিষয় হলো যে প্রথমবারের মতো প্রায় 23 জন সাবেক এবং বর্তমান সামরিক কর্মকর্তা, এর মধ্যে ডিজিএফআই এর 4 জন সেই ডিজি রয়েছেন, সর্বোচ্চ পদ, তাদের বিরুদ্ধে বেসামরিক আদালতে মামলা করা হলো এই প্রথম। এবং সেই মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলো। সারা বাংলাদেশ ভয়ে অস্থির যে এটা কি করা হলো, ইনু সরকার টিকবে কিনা, তারপর শেষে ইনু সরকার এটা করা ঠিক হচ্ছে না, সেনাবাহিনীর সংহতি নষ্ট হবে। এবং আমাদের সেনাবাহিনী সম্পর্কে যে ভয় এবং আতঙ্ক ছিল, সেই আতঙ্কের কারণে আমরা নানা রকম আশঙ্কা করছিলাম, আজ পড়ে যাবে, কাল পড়ে যাবে, আজ এলো, কাল এলো, আজ কু হলো, পরশুদিন কু হলো, মানে এই সকল কথা এখানে বলাও যাবে না। কিন্তু অবাক করার বিষয় হলো যে এখানে আইসিডি আদালতের যিনি চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল, তার যে দৃঢ়তা যে না, এখানে আসামিদেরকে এখানে আনতেই হবে এবং এখানে হাজিরা দিতে হবে এবং এখানে বিচার হবে। এর বাইরে আমরা নানা কথা বলে শুনেছি যে ক্যান্টনমেন্টের মধ্যে আলাদা বিচার হবে, বা এটা হবে না শেষ পর্যন্ত, বা এটা ইত্যাদি ইত্যাদি নানা কথা। কিন্তু আলটিমেটলি আজকে এই ভিডিও যখন করছি, আজকের সকালের খবর হলো এই আসামিদেরকে আনা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানোর জন্য কোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এটা হলো প্রথম খবর। দ্বিতীয় খবর হলো যে এর ফলে কি হবে, এর ফলে কি হবে সেটা বলা খুব স্পর্শকাতর। কিন্তু এখানে একটা বিষয় হলো, গত 1 বছরের ধরে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তো অতীতে সেনাবাহিনী সম্পর্কে মানুষের যে ভীতি ছিল, বা সেনাবাহিনী যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এইবার আসলে সেটা তারা পারছে না। এখন এটা কি তারা ইচ্ছে করে করছে না, নাকি পরিস্থিতির কারণে তারা পারছে না, সেটা কেবলমাত্র তারাই বলতে পারে। বাস্তব অবস্থা হলো যে এখন পুলিশ, সেনাবাহিনী এবং আনসার রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এবং জনগণ এই 3টি বাহিনীর মধ্যে আলাদাভাবে সেনাবাহিনীকে ভয় পাবে, তাদেরকে সমীহ করবে, মর্যাদা করবে। এই পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। এটা হলো রিয়ালিটি। এর বাইরে যদি কেউ বলে, এটা তেল মারা কথাবার্তা হবে। দ্বিতীয়ত, যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বেসামরিক আদালতে মামলা করা যাবে না, বিচার হওয়া যাবে না, এই যে একটা মিথ ছিল, একটা কনভেনশন ছিল, একটা আইন ছিল, মানে এখানে 3টে জিনিস, অর্থাৎ একটা মিথ, একটা কনভেনশন এবং একটা আইন। এই সব জিনিসগুলো উল্টে এই আইসিটি অ্যাক্টের অধীনে যে নতুন আইন করা হলো, সেই আইনের বিধান মতে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা করা যাচ্ছে। আর এই আইসিটি কোর্টে মামলা হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তারা চাকরিচ্যুত হচ্ছে, এবং সেটা এই বর্তমান সরকার বাস্তবে করে দেখিয়েছে। ফলে যদি ক্ষমতার দিক থেকে বলেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে সমালোচনা করছি, তার ব্যর্থতা নিয়ে নানা রকম কথা বলছি, কিন্তু বোঝার চেষ্টা করেন আমরা তাকে যে আন্তর্জাতিক খেলোয়াড় বলি, একজন পাক্কা খেলোয়াড় বলি, তিনি কিন্তু ধীরে সুস্থে তার সকল খেলাগুলো অত্যন্ত সুকৌশলে তিনি 100% সেই খেলাগুলো খেলে দিয়েছেন। এখন আমাদের দেশে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, এটা তিনি এভাবেই চাচ্ছেন। অর্থনৈতিক আমাদের নিয়ে কারো অভিযোগ আছে,
হতে পারে তিনি হয়তো এভাবে চাচ্ছেন, কিন্তু তিনি যে কাজগুলো হাসি মুখে কোনো রকম কথা না বলে উহ আহ শব্দ না করে তিনি ইতিমধ্যে যে কাজগুলো করেছেন, এটা বাংলাদেশে কেউ পারেনি। জিয়াউর রহমান সাহেব পারেননি, এরশাদ পারেননি, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারা কেউ পারেননি। তত্ত্বাবধায়ক সরকার 111, মঈনুদ্দিন, ফখরুদ্দিন কেউ পারেননি। আপনি ধরুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে তিনি গ্রেপ্তার করেছেন এবং আদালতে উঠানোর সময় যেভাবে তাদেরকে হাতকড়া পরিয়েছেন এবং উঠানোর সময় যেভাবে মব তৈরি করে তাদেরকে অপমান করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, ভয় সৃষ্টি করা হয়েছে, ডিম মারা হয়েছে, লাথি গুতা ফ্লাইং কিক মারা হয়েছে, এই ঘটনা বাংলাদেশে কেউ পেরেছে? মঈনুদ্দিন, ফখরুদ্দিন পেরেছে? কাজেই এটা তো তার একটা সফলতা। আওয়ামী লীগের লোকজন এখন হাতকড়া দেখলেই ভয় থরথর করে কাঁপে। এবং আওয়ামী লীগের কোনো লোক, কোনো সিনিয়র লোক, আপনি ওখান থেকে তারা আত্মতৃপ্তির জন্য অনেকে মিছিল করছেন, মিছিলের পিছনে টাকা খরচ করছেন, দেশের বাইরে থেকে বড় বড় কথা বলছেন, কিন্তু কাউকে যদি বলেন যে আপনি আসেন তো একটু আজকে একটু গুলশানের অমুক বাসায় ঘুমান, একটা অ্যাড্রেস দিয়ে আপনি একটু যাকে বলা হয় একটা 5 স্টার হোটেলে ঘুমান, কিংবা 5 মিনিটের জন্য একটু ঘোষণা দিয়ে আওয়ামী লীগের অফিসে দাঁড়ান, কোনো সিনিয়র নেতাকে আপনি খুঁজে পাবেন না। আওয়ামী লীগের মধ্যে এই ভয় ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকিয়ে দিয়েছেন। দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড থিং হলো, রাজনৈতিক নেতারা আমরা সেই 1950 সন থেকে দেখেছি যে তারা একত্রে বসতে পারে না, ঝগড়াঝাটি করে, তারপরে শেষে তারা একত্রে কোথাও যেতে পারে না। কিন্তু এই গত 14 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়বার ডেকেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলো হুড় হুড় করে তিনি সবাইকে পেয়েছেন এবং হুড় হুড় করে সবাই তার দরবারে ঢুকেছে। আবার ধরুন 50টি রাজনৈতিক দল ঢুকলো, তিনি হয়তো বলেছেন যে না, আমি একান্তে 3টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবো, বাকি সবাই হাসি মুখে সেখান থেকে চলে এসেছে এবং তার প্রতি সীমাহীন আনুগত্য দেখিয়েছেন। এই কাজটি অতীতে কোনো রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেননি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পেরেছেন। এবং তিনি যে কয়বারই ডাকছেন, তার যখন মনে হয়েছে না তিনি এখন বিএনপির সঙ্গে দেখা করবেন না, সঙ্গে সঙ্গে বিএনপিকে তিনি রিফিউজ করে দিয়েছেন 1 বার 2 বার 3 বার 4 বার, কিন্তু 5ম বার যখন তিনি আবার ডেকেছেন, নিজের প্রয়োজনে ডেকেছেন, আসুন, বিএনপি কিন্তু সমস্ত অভিমান বলে সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। ওখানে গিয়ে মানে যমুনাতে গিয়ে বহুবার বিএনপির নেতারা অপদস্থ হয়েছেন, তাদেরকে একটু দূরে গিয়ে সংবাদ সম্মেলন করতে বলা হয়েছে, সাংবাদিকদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে সব সময় গলায় মালা দিয়ে সেখানে যেতে হয়। তো যেখানে একজন সাংবাদিক নুরুল কবির, তিনি ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে প্রধান উপদেষ্টার সামনে বসেন, মাহফুজ আনাম ডেইলি স্টারের তিনি ইউনূস ভাই বলে তার সামনে বসেন। তো সেখানে বিএনপির লোকদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভদ্রতা শিখিয়েছেন, সবাই থেকে স্যার ডাকেন, সবাই তার সাথে দেখা করার জন্য সেই যে গলায় সিকিউরিটি পাস ঝুলিয়ে সেখানে যান এবং অনুষ্ঠান শেষে হাসি মুখে তার সঙ্গে করমর্দন করে চলে আসেন। এবং একইভাবে অন্যান্য ছোট বড় রাজনৈতিক দল ঠিক সেম কাজ করেন। এবং এখন এখান থেকে বের হয়ে দেখুন, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতৃবৃন্দ, যারা আগামীতে ইলেকশন করতে চান, এমপি হন, মন্ত্রী হতে চান, তারা কিন্তু কেউ একটা টু শব্দ উচ্চারণ করেননি। তারেক রহমান, খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের আমির সবাই। অথচ এই মানুষগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়াকে, শেখ হাসিনা বা তার যারা লোকজন আছে অকথ্য ভাষায় গালাগাল করেন। আবার বিএনপির যারা লোকজন রয়েছে তারা শেখ হাসিনাকে, তার লোকজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন যখন তারা ক্ষমতায় ছিল। তো সেই তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস তার মান, মর্যাদা, সম্মান, গ্রহণযোগ্যতা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নামটা স্মরণ করার সঙ্গে সঙ্গে বিএনপি থেকে শুরু করে জামাত, অন্যান্য রাজনৈতিক দলের মেরুদণ্ডের মধ্যে চিনচিন করে ওঠে, তলপেটে চিনচিন করে ওঠে এবং মাথার মধ্যে এক ধরনের শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য তৈরি হয়ে যায়। তো এটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, এটাকে আমি বলবো একটা কিংবদন্তির সফলতা। আর সেই সফলতার ধারাবাহিকতার মধ্যে তিনি বলেছেন আমি চট্টগ্রাম বন্দর দিয়ে দেব। পু পা চু চা করছে সবাই, কিন্তু এটা নিয়ে কোনো টু শব্দ নাই। অথচ এই বন্দর বিএনপির আমলে মেয়র মহিউদ্দিন এটাকে বন্ধ করে রেখেছে। আওয়ামী লীগ এই বন্দরকে কেন্দ্র করে কিনা করেছে। তো সেই যে বন্দর, কোনো টু শব্দ নাই। আবার এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটলো ঢাকা মানে সেই বিমানবন্দর, এটি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করে এটা টু শব্দ করতে পারছে না, করছে না।
মনে হচ্ছে যে এই লোকটি নিরপরাধ, তার কোনো দায়ী নেই, এটা এমনি এমনি ঘটেছে। তারপরে করিডোর নিয়ে, তারপরে রোহিঙ্গা নিয়ে, আমেরিকান ডিপ স্টেট নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, অযোগ্য উপদেষ্টাদের নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত এবং সম্মান নিয়ে প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা সর্বোচ্চ যাকে বলা হয় শ্রদ্ধা এবং মেধা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের মাথার উপর করে রেখেছেন। এই সফলতার ধারাবাহিকতায় তিনি এই যে তার জমানাতে, তার শাসন আমলে বাংলাদেশের একটি বেঞ্চ, হাইকোর্টের একটি বেঞ্চ, সমপর্যায়ের উচ্চ আদালত, এই যে সেনাবাহিনীর যারা সার্ভিং কর্মকর্তা, এর মধ্যে মেজর জেনারেল থেকে শুরু করে কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল তারা রয়েছেন, এই কর্মকর্তাদেরকে একেবারে প্রিজন ভ্যানে করে সেখান থেকে তাদেরকে এনে এই কোর্টে যে হাজির করালেন, বিশ্বাস করেন পাক ভারত উপমহাদেশে এটা গত কোনো দিনই ঘটেনি। আর এটা এই যে বাংলাদেশে ঘটল, এটার দ্বিতীয় পর্ব কি, তৃতীয় পর্ব কি, এটা আপনি আমি কল্পনাও করতে পারছি না। এর কারণ হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি, এবং তিনি যদি হাসি দেন, সে হাসির মধ্যে 10টি অর্থ লুকায়। যা আমরা শুনছি তা একেবারেই সত্য নয়। এমনকি আপনি আমি যে স্বপ্ন দেখছি নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিংবা নির্বাচন এবং গণতন্ত্রের বিরুদ্ধ পক্ষ তারা যে স্বপ্ন দেখছেন তাও সত্যি নয়। আমরা বিএনপি নিয়ে, জামাত নিয়ে এবং আওয়ামী লীগ নিয়ে যে যার অবস্থান থেকে যে সকল চিন্তা ভাবনা করছি, অবাকের বিষয় হলো যে এর একটির সঙ্গে বাস্তবতার মিল নেই। এর কারণ হলো রাজনীতি তার পথ হারিয়ে ফেলেছে, রাজনীতিবিদরা তার চরিত্র হারিয়ে ফেলেছে, এবং রাজনীতির যে নাটাই, মানে যেটা দিয়ে ঘুড়ি উড়ানো হয়, সেই রাজনীতির নাটাইটি এখন রাজনীতিবিদদের হাতে নেই। এটা হলো বাস্তবতা। এখানে দিনের চাইতে রাতগুলো বিভৎস, এবং পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হচ্ছে, সেই সকল খেলাধুলা আমরা এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। আপনি দেখবেন যে গত 1 মাস আগে আমাদের এই দেশে যা কিছু ঘটেছে রাজনীতিতে, তার একটিও কিন্তু এখন ঘটছে না। লক্ষ্য করবেন জনাব তারেক রহমান সাহেবের ভাষা পরিবর্তন হয়ে গেছে এবং তিনি কোনো রকম নড়াচড়া করছেন না। অন্যদিকে জনাব আমিরে জামাত, তিনি হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছেন। তার দলের যে সকল নেতা এবং কর্মী এতদিন যাবৎ খুব আত্মবিশ্বাসের সঙ্গে যে সকল স্বপ্নের কথা বলতেন, বড় বড় কথা বলতেন, সরকার গঠনের কথা বলতেন এবং বিএনপিকে যেভাবে ধমক দিতেন, সেই শব্দগুলো এখন একেবারেই নেই। আপনি যদি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের কণ্ঠস্বর শুনেন, তার কথা শুনেন, তার হাঁটা চলা দেখেন, তার চেহারা সুরত দেখেন, আজ থেকে 2 মাস আগে তার যে লালিত্য ছিল, চেহারার মধ্যে যে উজ্জ্বলতা ছিল, একেবারে সর্বশেষ বৈঠকে তিনি ছিলেন বিধ্বস্ত, চুল ছিল এলোমেলো এবং কণ্ঠে ছিল হতাশার সুর, এবং অনেকগুলো শব্দ চয়নে তিনি যে সকল ভয়াবহ আলামতের ইঙ্গিত দিয়েছেন আগামী দিনে, তাতে নিশ্চিত করে বলা যায় যে এমন কিছু ঘটতে যাচ্ছে যা কিনা আপনি এবং আমি এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না, যে বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা সম্ভব নয়। ইংরেজিতে একটি শব্দ আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডিসক্রাইব। কতগুলো বিষয় রয়েছে খুব ভালো করে কল্পনা করা যায়, কিন্তু এগুলো বর্ণনা করা যায় না, বর্ণনা করা ঠিকও হয় না। এখন ঠিক তেমনি ঘটনা ঘটছে একটার পর একটা। যারা ঘটাচ্ছে তারা নিজেরাও জানে না কেন তারা ঘটাচ্ছে। নিজেরা ঘটাচ্ছে নাকি কারো নির্দেশে, নাকি যাকে বলা হয় কোনো উদ্দেশ্য বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর এর দ্বারা আমাদের পুরো দেশ এবং মাতৃকা, দেশের পুরো অর্থনীতি যে সমস্যার মধ্যে আমরা পড়তে যাচ্ছি, তা থেকে আগামী 1 দশক, একেবারে নিশ্চিত লিখে রাখেন, আগামী 1 দশক এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো যেটা বলছিলাম
জুলাই আগস্ট বিপ্লবের পর হঠাৎ করে আমরা একটি নতুন দক্ষিণপন্থী শক্তি, মূলত জামাতের নেতৃত্বে একটি দক্ষিণপন্থী শক্তি, আর স্পষ্ট করলে বলা যেতে পারে যে ইসলামপন্থী কতগুলো রাজনৈতিক দল তারা একেবারে সম্মুখ সারিতে চলে এলো। তারা কেউ জামাত, কেউ এক্স জামাত, কেউ সাবেক ছাত্রলীগ, কেউ সাবেক যুবলীগ, যারা জামাতেরই লোক কিন্তু ভোল পাল্টে কেউ হয়তো যুবলীগের সঙ্গে ছিলেন, কেউ ছাত্রলীগ, কেউ হয়তো আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। আবার জামাত থেকে বের হয়ে কেউ বি টিম, সি টিম হিসেবে শেখ হাসিনার জমানার ডিজিএফআই এর ক্রিয়ানক হিসেবে তারা মূলত একটা জামাত বিরোধী প্রোপাগান্ডা চালিয়েছে, কিন্তু মুখে তাদের দাড়ি ছিল। আর জামাতের মতো করে তারা একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল উইদাউট এনি ডিফল্ট or without any error done by the Jamaat in 1971. তো সেটা তারা সফল হতে পারেনি। শেখ হাসিনার জামানাতে কিছু রয়ের টাকা খেয়েছে, কিছু যাকে বলা হয় ডিজিএফআই টাকা খেয়েছে, আওয়ামী লীগের সঙ্গেও তাদের একটা দহরম মহরম সম্পর্ক ছিল। তো এই যে জামাতের বি টিম, সি টিম, ডি টিম, এই টিমগুলো বলতে গেলে গত 14 মাসে যার যার অবস্থান থেকে তারা একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সর্বোচ্চ শক্তি নিয়োগ করে দেখা গেল তারা যে সকল সরকারি পদ পদবি গ্রহণ করেছে আর যেভাবে সরকারি পদ পদবি বন্টন করেছে তাহতে করে তাদের বিগত দিনে তাদের যে লোকসান হয়েছে, কিংবা তারা যদি স্বাভাবিক অবস্থায় আগামী 100 বছর জীবিত থাকতো সেই ক্ষেত্রে তাদের যে আয় রোজগার হতো তা তারা গত 14 মাসে অনেকেই, সবাই নন, অনেকেই সেটা লাভ করে ফেলেছেন, ছিনিয়ে নিয়েছেন। তো এই মানুষগুলোর যে সমস্যা তারা হলো যে তারা দীর্ঘদিন ধরে গুপ্ত ছিল, তাদের আসলে মেরুদণ্ড কখনো গড়ে ওঠেনি, তাদের ভয় ছিল এবং লোভ ছিল, লালসা ছিল, কামনা ছিল, বাসনা ছিল, কিন্তু রাজনৈতিক পরিপক্কতা ছিল না। তো 18 কোটি মানুষের নেতৃত্ব, বিশাল রাষ্ট্রযন্ত্রের কর্মকাণ্ড এবং একই সঙ্গে আওয়ামী লীগের অভাব, শূন্যতা, এর ফলে কি হলো, যারা এই রাষ্ট্র চালিয়েছেন বা চালাচ্ছেন তাদের অনেকেই একটার পর একটা ভুল করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, কবিরা গুনাহ করেছেন। ফলে সব হিসাব রীতিমতো এলোমেলো হয়ে গেছে। দ্বিতীয়ত এই যে বি টিম, সি টিম, ডি টিম যারা মূলত এই মুহূর্তে সামনে চলে এসেছেন, আমি মূল জামাতের কথা বলছি না, জামাতের যে সকল এজেন্ট যারা আওয়ামী লীগের সঙ্গে, রয়ের সঙ্গে, ডিজিএফআইয়ের সঙ্গে গত 15টি বছর ধরে নেগোসিয়েশন করে তারা বেঁচে ছিলেন, মূলত আসলে তাদের নিজের অজান্তে ওদের সঙ্গে আসলে প্রেম হয়ে গেছে। রাজপথের যে সকল লোকজন আছে, যেমন জামাত আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, জাতীয় পার্টিতে আসলে আওয়ামী লীগের দোসর, আমি এখানে বিএনপি কিংবা সরকার বিরোধী যে সকল দল জামাত, এই দুটো দলের সঙ্গেই জামাতের যারা বি টিম, সি টিম, ডি টিম, এদের আসলে অ্যাডাপশন হয়নি। একেবারে সত্যি কথা বলতে আপনাকে বুঝাই, ডাকসুর যে ভিপি হয়েছে সাদিক কাইম বা তার পরিবার, জাস্ট উদাহরণ হিসেবে বলি, তো এদের সঙ্গে ছাত্রলীগ নেতা সাদ্দামের যে আন্তরিকতা, সম্পর্ক বা অ্যাডাপশন, এটা ইচ্ছে করলেই তারা এখন জামাতের আমিরের সঙ্গে, যদিও জামাতের আমিরের এজেন্ট হিসেবে তারা কাজ করেছেন, কিন্তু ওই সম্পর্কটা হবে না 15 বছরের সম্পর্ক। ইটস নট সো ইজি। তো এভাবে কারো 15 বছর, কারো 10 বছর, কারো 5 বছর। তো আপনি চিন্তা করেন যে ঘরে অনেক সময় সুন্দরী বধূ থাকেন, তারপরে পিতামাতা থাকেন, কিন্তু যে কোনো কারণে একটা লোক দেখা গেল তিনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে, পরকীয়া প্রেমে যুক্ত হয়ে পড়লেন। এখন সে হয়তো তার স্ত্রীর সমপর্যায়ের নন, একেবারেই পথবধূ, কিন্তু দীর্ঘদিন একসত্রে চালচলন করার ফলে দেখা গেল যে ঘরে রত্ন রয়েছে, রত্নের পরিবর্তে তাদের সেই আবর্জনাকেই পছন্দ হবে।
এটা হলো একটা বিকৃত মন মানসিকতা ধীরে ধীরে কিভাবে একেবারে প্রাতিষ্ঠানিক লোক লাভ করে। আবার ধরুন পিতামাতা খুব কষ্ট করে মানুষ করেছেন, এরপরে ছেলে বড় কর্মকর্তা হয়েছে, বড় কর্তা হয়েছে, বিয়ে করেছে উঁচু বংশে, এখন তার আর বাবা মাকে ভালো লাগে না, কৃষক, তার কোটটাই পরা শ্বশুর, তারপর আধুনিকা শাশুড়ি তাকে ভালো লাগে। এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়। তো 15 বছর যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, সেটা গুপ্তচর হিসেবে থাকেন আর শত্রু হিসেবে থাকেন, চর হিসেবে থাকেন, আসলে সম্পর্কটা কিন্তু মনের অজান্তে আওয়ামী লীগের সঙ্গে তাদের হয়ে গেছে। তারা আওয়ামী লীগের পতনের পরে কয়েকদিন একটু উচ্ছ্বাস প্রকাশ করেছে, অনেকটা টারজান দ্য অ্যাপম্যানের মতো। যেমন টারজান আফ্রিকার জঙ্গলে বড় হয়েছে, বাঘের সঙ্গে, সিংহের সঙ্গে, জন্তু জানোয়ারের সঙ্গে। কিন্তু পরবর্তীতে যখন তাকে উদ্ধার করা হলো, এডগার রাইস বারোসের সেই বিখ্যাত উপন্যাস, তাকে উদ্ধার করে যখন শহরে আনা হলো, শহরের কোনো কিছু তার ভালো লাগলো না, এমনকি তার পিতামাতাকেও তার ভালো লাগলো না। সে আবার সেই জঙ্গলে ফিরে গেল। তা আমাদের এই যে জনারণ্য, সেই জনারণ্যে যে বিরূপ পরিস্থিতি গত 15 বছরে ছিল, সেই বিরূপ পরিস্থিতির মধ্যেই অনেকগুলো মানুষ তাদের সুখ খুঁজে পেয়েছিল। এখন এই পরিবর্তিত অবস্থায় তারা হতাশ এবং তারাই এখন কিন্তু মূল ক্রিয়ানক। এগেল এক। 2 নম্বর হলো যে বিএনপি এবং তারেক রহমান সাহেব। এখন আপনি দেখবেন আমাদের দেশের অনেক ধনীর দুলাল, টাকা আছে, পয়সা আছে, রাজনীতি করে, যারা বাংলাদেশের মন্ত্রী, এমপি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, কিন্তু তাদের ছেলেরা মেয়েরা কেউ জাপানে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ আমেরিকাতে, কেউ ইংল্যান্ডে। ওখানে গিয়ে কেউ বারে চাকরি করছে ওয়েটার হিসেবে, কেউ ড্রাইভ করছে, মানে অ্যাজ এ ড্রাইভার, উবার চালাচ্ছে, ট্যাক্সি চালাচ্ছে, আরও ছোট প্লাম্বিংয়ের কাজ করছে, কিংবা অনেকে ম্যাথরের কাজও করছে। কিন্তু তারপরে তারা হ্যাপি। এর কারণ হলো ওয়েস্টার্ন সোসাইটির সঙ্গে তারা মিলে গেছে, মিশে গেছে। আপনি 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস বিদেশে থেকে আসেন, এমনকি সৌদি আরবের মরুভূমিতে থেকে আসেন, এরপরে শস্য শ্যামলা বসুমতী বাংলাদেশের অজপাড়া গিয়ে আপনার মা আছে, সুন্দরী স্ত্রী আছে এবং স্নেহধন্য পুত্রকন্যা আছে। এই 3-4 দিন ভালো লাগে, এরপর আর বাংলাদেশ ভালো লাগে না, তারপর আবার তারা সেই মরুভূমিতে চলে যায়। এভাবে আমাদের 1 কোটি প্রবাসী, তারা বাংলাদেশের প্রতি মায়া আছে, কিন্তু বিদেশের মায়া তারা কোনো অবস্থাতে ছাড়তে পারেন না। সেই দিক থেকে জনাব তারেক রহমান বাস্তবতা হলো 20টি বছর ধরে তিনি ইংল্যান্ডে আছেন, লন্ডন শহরে আছেন, এবং লন্ডন শহরের সবচেয়ে অভিজাত এলাকা কিংস্টন, এই এলাকার তিনি বাসিন্দা। তিনি এই 20টি বছর ধরে যেভাবে ওখানে একটা জীবন অভ্যস্ত হয়ে গেছে, তার পক্ষে হঠাৎ করে বাংলাদেশে আসা, তারপর আবার সেই গতানুগতিক রাজনীতির সাথে যুক্ত হওয়া, ঝুঁকি নেওয়া, এই বিষয়গুলো তাকে 10 বার সামনে টানছে, পিছনে টানছে, ডানে টানছে, বামে টানছে। তিনি যেভাবে শতভাগ নিশ্চিত হতে চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে, তার দলের বিজয় যেভাবে তিনি নিশ্চিত করতে চাচ্ছেন, রাজনীতিতে এটা 1%ও সম্ভাবনা হয় না কখনই। তাকে এখানে পরিপূর্ণভাবে ঝুঁকি নিতে হবে রিজভী সাহেবের মতো, তাকে ঝুঁকি নিতে হবে মির্জা ফখরুলের মতো। এই যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি, এখানে রাজকুমার হিসেবে তার যে অভিষেক হয়েছিল 2001 থেকে 2006 পর্যন্ত, এটাই হবে না। তাকে তার মায়ের মতো 1981 সন থেকে 1990 সন পর্যন্ত যে দুঃসহ এবং দুর্বিষহ সময় এই দেশের মাটি এবং রাজপথে কাটাতে হয়েছে, এটা ছাড়া রাজনীতির সুফল একেবারে শতভাগ পাওয়া যাবে না। তিনি হয়তো সফল হতে পারেন বা হবেন, কিন্তু সেই ক্ষেত্রে মানে তার জন্য সেটা অলৌকিক, আর তার কাছ থেকে ভালো কিছু পাওয়াটাও আমাদের কাছে একটা অলৌকিক। ফলে দেখবেন যে বিপ্লব হওয়ার পরে তার যে ভাষা ছিল, তার যে কথা ছিল, সেগুলো পরিবর্তন হয়ে গেছে বারে বারে, ক্ষণে ক্ষণে, এবং ইদানিং তিনি একেবারে সংযত আচরণ করছেন সব দিক থেকে। তার যারা নেতাকর্মী অনেক স্বপ্ন দেখাচ্ছেন, আজ নেতা আসবেন, কাল নেতা আসবেন, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। আর এই সুযোগে, অর্থাৎ এই যে যারা মাঠে আছেন তাদের রসায়ন, দেশের বাইরে তারেক রহমান সাহেব আছেন তাদের রসায়ন, তার সঙ্গে সঙ্গে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বা টোকাই ইউটিউবার হিসেবে সামাজিক মাধ্যমে মন্দ কথা বলে, এই বিশাল একটা মন্দ শ্রেণীর, যাদের একটা বিরাট অংশ গাঁজা খায়,
যাদের একটা বিরাট অংশ চুরিচামারি করে, যাদের একটা বিরাট অংশ শুধু স্বপ্ন দেখে, যাদের একটা বিরাট অংশ কোনো কাজকর্ম করে না, খিস্তি খেউর করে, গালাগাল করে, এই সম্প্রদায়কে সিমেন্টেড করে কিছু যারা দেশের বাইরে থেকে ইউটিউব পরিচালনা করেন, তারা যে অশ্লীলতা, অশ্রাব্যতা, এর একটা যে সাম্রাজ্য গড়ে তুলেছেন, ডাইনেস্টি গড়ে তুলেছেন, তারা এখন সেই ডাইনেস্টির মাধ্যমে গত 14 বছর যে অর্থনৈতিক সুযোগ লাভ করেছেন, সেই অর্থনৈতিক সুযোগ এখন ইদানিং গত 2-3 মাস যাবৎ বন্ধ হয়ে গেছে। তাদের যে তাণ্ডব ছিল, এটা ধরো, ওটা করো, একে মারো, ওকে ঢুকাও, এই মামলা হবে, ওই মোকদ্দমা হবে। এক ইউটিউবারের কথা শুনলাম, তো এক ইউটিউবার তার ইউটিউবে সে একজনের বিরুদ্ধে একটা কন্টেন্ট তৈরি করবে, সে $10,000 চেয়েছে। আওয়ামী লীগের একজন মানে মানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, এখন মোটামুটি সে এই সরকারের সঙ্গে সামঞ্জস্য করে আছে। এখন দেখুন, তো তার যারা প্রতিপক্ষ, বিএনপির যারা লোকজন, তারা সেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করেছে, সে $10,000 চেয়েছে। আর শর্তটা হলো, প্রথমে এই সে কন্টেন্ট তৈরি করবে, প্রচার করবে, এরপর সে মামলা করে দেবে, মামলার পর তাকে অ্যারেস্ট করিয়ে দেবে, এবং টোটাল তার একটা প্যাকেজ, একেবারে জাস্ট মাই টিভির সে সাথীর মতো, অথবা মাই টিভির সাথীর যে ছেলে তহিদ আফ্রিদি, ঠিক এইরকম একটা যে কমপ্লিট প্যাকেজ। তো প্রতিপক্ষ তারা বলে যাচ্ছে, ঠিক আছে, যারা অফার নিয়ে গেছে যে আমি $5,000 দেবো, সে বলে যে না, $5,000 হবে না, $10,000। $10,000 মানে প্রায় 12-13 লাখ টাকা। তো এইভাবে যে কাজকর্মগুলো চলছিল অনেকে, সেই কাজকর্মগুলো ইদানিং আর কাজ করছে না, অ্যাক্টিভ হচ্ছে না, মানুষের ইন্টারেস্ট হচ্ছে না। ফলে কি হলো, তারা যে একটা ব্যালেন্স রেখেছিল তাদের সাম্রাজ্যকে নিয়ে, সেই সাম্রাজ্যটাকে তারা এখন এলোমেলো করে দিয়েছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। ফলে তারা নিজেরা ফ্রাস্ট্রেটেড, অনেকে একেবারে রীতিমতো কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে গিয়েছে, অনেকে পাগল হয়ে গেছে, অনেকের চুল পড়ে গেছে, অনেকে বৃদ্ধ হয়ে গেছে এই গত 2 মাসের চাপে। ফলে কি হলো, পর্দার আড়ালের যে খেলাধুলাগুলো, সেই খেলাধুলাগুলোতে এখন যেভাবে পাকিস্তানে গিয়ে এসেছে, এমনকি আফগানিস্তানে গিয়ে এসেছে, ভারত তো আগেই ছিল, চীন ছিল, আমেরিকা ছিল, এবং এইগুলোর সঙ্গে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রযন্ত্রের সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে যেভাবে জড়িয়ে ফেলা হয়েছে, তাতে করে এই মাঠে যারা আছেন, তারা জামাতের বি টিম, সি টিম, ডি টিম তারা হন না কেন, অন্য কোনো গুপ্ত সংগঠন হন না কেন, কিংবা বিএনপি যে সকল নেতা এবং কর্মী বা নেত্রী সারা বাংলাদেশের মাঠ চড়িয়ে বেড়াচ্ছেন, কেউ হয়তো নির্বাচনের জন্যে, কেউ নমিনেশনের জন্যে, কেউ জনকল্যাণের জন্য, কেউ অকল্যাণের জন্য, কেউ চাঁদাবাজির জন্যে, মানে এটা আর বাছবিচার করা হবে না আগামীতে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন চলে আসে। এখন একটা দ্বিতীয় বিপ্লবের কথা প্রায় সবাই বলছে, আর একটা অভ্যুত্থানের আতঙ্ক সবাই দেখাচ্ছে, এবং নানা রকম কীর্তি কাহিনী, গল্প গুজব মানে সারা বাংলাদেশে রীতিমতো সয়লাভ হয়ে যাচ্ছে। আর এই অবস্থার কারণে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমিরে জামাতের মতো মানুষ, তারেক রহমান সাহেবের মতো মানুষ, সালাউদ্দিন সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, স্পষ্টতই তাদের কণ্ঠে যে হতাশা আমরা দেখতে পাচ্ছি, এবং তারা যেভাবে স্টপ হয়ে গেছেন, এটা কি ঝড়ের বা সুনামির পূর্বাভাস? খুব দ্রুতই আমরা হয়তো সেটা বুঝতে পারব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।